আসসালামু আলাইকুম। চুয়াডাঙ্গা জেলার জীবননগর উপজেলার আইসিটি অফিসার মরহুম মাহমুদুর রহমান এলাইজ মাহমুদের জীবননগর আশতলা পাড়ার ভাড়া বাসা থেকে ইংরেজি 19/6/26 তারিখ সকাল আনুমানিক 9 ঘটিকার সময় জীবননগর থানা পুলিশ তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করে। উক্ত দিন তার পিতা মৎস্য বিভাগের অবসরপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আতাউর রহমান বাদী হয়ে 4 জনের নামে মামলা করেন, অর্থাৎ মরহুম মাহমুদুর রহমানের স্ত্রী নাসরিন আক্তার ইতি এবং 2 হচ্ছে ভিক্টিমের স্ত্রী বড় ভাই মোহাম্মদ জাহাঙ্গীর আলম, 3 হচ্ছে ভিক্টিমের শাশুড়ি মোসাম্মদ জাহানারা খাতুন এবং 4 হচ্ছে ভিক্টিমের স্ত্রীর দুলাভাই অর্থাৎ ইতির দুলাভাই নাহিদ হোসেনের বিরুদ্ধে আত্মহত্যার প্ররোচনা মামলা দায়ের করে, যার কপি আমরা এই সংবাদ সম্মেলনের কপির সহিত পিছনে দেওয়া আছে। গত 24/6/26 তারিখে মৃত মাহমুদুর রহমানের পিতা এবং মাতা মানবতা ফাউন্ডেশন পলাশপাড়া, বর্তমান যেটা সবুজপাড়া নামে পরিচিত, আমাদের অফিসে হাজির হয়ে ওনারা আইনি সহায়তা চেয়ে আবেদন করেছেন। মামলা দায়ের করা হলেও তাদের মনে নানা রকম প্রশ্ন জন্ম দিয়েছে। সে কারণে মানবতা ফাউন্ডেশনের পক্ষ থেকে মৃত মাহমুদুর রহমান এলাইজ মাহমুদের আত্মহত্যার বিষয়ে কিছু অপ্রকাশিত তথ্য তুলে ধরার নিমিত্তে মানবতা ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক হিসাবে আমি অ্যাডভোকেট খন্দকার রদিউল আলম মানিক খন্দকার, ভিক্টিমের পিতামাতা, আত্মীয় স্বজন তাদের উপস্থিতিতে আপনারা সম্মানিত সাংবাদিকদের সামনে এই সংবাদ সম্মেলন করছি। উপস্থিত ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিক বৃন্দ, আপনারা দায়েরকৃত মামলা এবং পত্রিকায় প্রকাশিত সংবাদ থেকে মাহমুদুর রহমান মাহমুদের আত্মহত্যার বিষয়টি হয়তোবা কিছুটা জানতে পেরেছেন। গত 19/6/26 মাহমুদুর রহমান মাহমুদের লাশ পুলিশ থানায় নিয়ে গেলেও ভিক্টিমের ফ্ল্যাটটি জীবননগর আশতলার যে ফ্ল্যাটটি পুলিশ হেফাজতে নেয়নি এবং মৃত্যুর বিষয়টি ভিক্টিমের সেই সময় পিতামাতাকে প্রথমে জানাননি, ফলে আসামিরা ফ্ল্যাটটিতে তালা দিয়ে সহজেই পালিয়ে যেতে সুযোগ পেয়েছিল। মৃত্যুর 4 দিন অতিবাহিত হলেও জীবননগর থানা পুলিশ তদন্তের কোনো পদক্ষেপ নিয়েছিলেন না। এই ঘটনাতে জীবননগর থানাতে দায়েরকৃত জিআর 142/26 নম্বর মামলাটিতে তদন্তকারী কর্মকর্তার গাফিলতির কারণে বাদীর আবেদনের প্রেক্ষিতে অর্থাৎ ভিক্টিমের বাবা আতাউর রহমান আমাদের পুলিশ সুপার মহোদয়কে বলার প্রেক্ষিতে মামলাটি বর্তমানে ডিবি চুয়াডাঙ্গার অধীনে ন্যস্ত করেছেন পুলিশ সুপার মহোদয়। ভিক্টিম মৃত মাহমুদুর রহমান এলাইজ মাহমুদ ও তার স্ত্রী নাসরিন আক্তার ইতির মধ্যে প্রায় দাম্পত্য কলহ চলত। ইতি তার স্বামীর পিতামাতার সহিত দেখা করিতে দিতে চাইতো না, এমনকি তাদের যে বাড়ি আছে চুয়াডাঙ্গা সবুজপাড়াতে সেই বাড়িতে যেতে নিষেধ করত। এছাড়াও ভিক্টিমের পিতামাতাকেও তাদের বাসায় প্রবেশ করতে দিত না, জীবননগরে আশতলার বাসাতেও সেখানেও যেতে দিত না ঠিক মতো। ইতির বড় ভাই, মা এবং গোলা ভাই মাঝে মধ্যে জীবননগর আশতলা পাড়ার ভাড়া বাসায় আসতো এবং ইতির কথা শুনে তারা মাহমুদুর রহমান এলাইজ মাহমুদের উপরে শারীরিক ও মানসিক নির্যাতন চালাত। ঘটনার দিন 19/6/26 সকাল 7:30টার দিকে এবং পরদিন 18/6 এবং পূর্ব দিন 18/6/26 তারিখ রাত 10:30টার দিকে সকল আসামি ভিক্টিমের সহিত ঝগড়াঝাটি করে এবং তাকে গলায় দিয়ে মরতে পারিস না মর্মে আত্মহত্যার প্ররোচনা দেয়। পরে তাদের অবস্থান করা পাশের রুম থেকে সকাল 9টায় ভিক্টিমের ঝুলন্ত লাশ উদ্ধার হয়। ইতি ও মাহমুদের সংসারে 4 বছর বয়সী একটি পুত্র সন্তান রয়েছে এবং বর্তমানে ইতি অর্থাৎ মাহমুদুর রহমান মাহমুদের স্ত্রী 5 মাসের অন্তঃসত্ত্বা, যেটা মামলাতে উল্লেখ করেছেন বাদী। জীবননগর ভাড়া বাসার প্রতিবেশী তার সহকর্মী মাহমুদুর রহমানের যারা সহকর্মী চাকরি করছে অফিস স্টাফ ও বন্ধুদের মাধ্যমে ভিক্টিমের পিতামাতা জানতে পেরেছে
ইতির গর্ভের সন্তানের বিষয়ে পর পুরুষকে জড়িত থাকতে পারে এমন সন্দেহ আছে। এটা তার পিতা মাথায় জেনেছে তার বন্ধু মহলে, অফিস স্টাফদের কাছে এবং এলাকার প্রতিবেশীর কাছে, এবং মাহমুদ জীবদ্দশায় তার নিকট বন্ধু ও সহকর্মীদের কাছে তেমনটি বলেছেন। তার বন্ধুরা এখানে উপস্থিত আছে, আপনারা প্রশ্ন করে জানতে পারবেন। মাহমুদের পরিবার এক্ষেত্রে ধারণা করছেন মাহমুদকে তার স্ত্রী উল্লেখিত আসামিগঞ্জ ছাড়াও সন্দেহভাজন কথিত পর পুরুষ, মানে শোনা যাচ্ছে অন্য কারোর সঙ্গে তার উঠাবসা ছিল, এরকম কথাবার্তা নাকি হয়েছে, তাদের সহায়তায় এমন হতে পারে সে নির্যাতনের ফলে তাকে খুন করে টাঙিয়ে রাখা হতে পারে। আত্মহত্যা না হতে পারে, এটা ময়না রিপোর্ট, তদন্ত রিপোর্টে জানা যাবে। উপরে উল্লেখিত সন্দেহের বিষয়গুলি মাথায় রেখে ডিবি চুয়াডাঙ্গা তদন্ত করে সঠিক চার্জশিট দাখিল করবেন, এবং আপনারা যারা সম্মানিত সাংবাদিক বৃন্দ আছেন, সাংবাদিক মহল আছেন, এত বিষয়ে তথ্য সংগ্রহ করে ন্যায় বিচারের পথকে প্রশস্ত করবেন, ভিকটিমের পরিবারের পাশে থাকবেন, সেটাই প্রত্যাশা। এবং এই অপ্রত্যাশিত মূলত দুইটি বিষয়। একটি হচ্ছে মাহমুদের স্ত্রী যে প্রেগনেন্ট, সেটার বিষয়ে ওনারা আশঙ্কা করছেন, বন্ধু মহলে শুনেছেন, প্রতিবেশীর কাছে শুনেছেন, আশঙ্কা করছেন এই বাচ্চাটি মাহমুদের অরজাত নাও হতে পারে, না হলে কাহিনী হয়তো অন্যদিকে মন নিতে পারে। এই জন্য ওনারা আশঙ্কা করছেন কোনো পর পুরুষ জড়িত থাকলে, আমার ছেলে সহজ সরল ছিল কিন্তু অত সহজে ভেঙে পড়া মানুষ না, আত্মহত্যা করার কথা না, হয়তো তার উপরে নির্যাতন করা হয়েছে। এই দুইটি বিষয়, একটি হচ্ছে তার ইতির গর্ভের সন্তানটি মাহমুদুর রহমান মাহমুদের অরজাতে না হওয়ার আশঙ্কা করছে তার পিতামাতা, আর আশঙ্কা করছেন এলাকায় শুনেছেন ওখানে ইউনিয়ন পরিষদের সচিব সহ অনেকের কাছে ওনারা শুনেছেন, আমি নামের জন্য দিই না, যদি তারা আবার পরে অস্বীকার করে কিনা, ওনার কাছে শুনেছি যে পরপুরুষের বিষয়টি বন্ধু মহল বলেছে যে আমি যতটুকু বুঝি স্ত্রী প্রেগনেন্ট হওয়ার কথা না, মাহমুদ এরকম কথা বন্ধু মহল বলেছে। আর প্রতিবেশীরা এই বিষয়ে ঝগড়াঝাটি শুনেছেন, বাড়ির মালিকও নাকি এই বিষয়ে অবহিত আছে যে সন্তান আমার না, তুমি প্রেগনেন্ট হলে কিনা। এই মূলত দুটো নতুন প্রকাশিত তথ্যের কারণে, যেহেতু ইতিমধ্যে বাদীর পক্ষে আমরা ওকালতনামা দাখিল করে বাদী পক্ষের আমরা আইনজীবী হয়েছি, আমরা আইনি লড়াই লড়বো আপনাদের জ্ঞাতার্থে, এবং যাতে এই অকালে ঝরে যাওয়া এই যুবকটি ন্যায় বিচার পায়, এই জন্য আপনাদের সাহায্য সহায়তা কামনা করছি। কারণ আমরা আইনজীবী হয়তো শুধু কোর্টের সহায়তা দেব, সংস্থা হিসাবে হয়তো পাশে থাকবো, কিন্তু আপনারা সাংবাদিকরা এই দুটি বিষয়ের প্রেক্ষিতে যদি তথ্য নিয়ে তদন্তকারী কর্মকর্তা সপত্রিকায় তুলে ধরেন, তাহলে ন্যায় বিচারের পথ প্রশস্ত হবে। আমি আপনাদের সকল উপস্থিত সম্মানিত সাংবাদিক বৃন্দ তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আপনারা মূল্যবান সময় ব্যয় করে আমাদের এই সংবাদ সম্মেলনের বক্তব্য আপনারা শুনলেন। বাড়ির মালিক ওনাদের বলেছে আগের রাতেও ঝগড়াঝাটি হয়েছে, যে কথাগুলো আগের রাতেই শোনা, ভাড়া থেকে ওই বাড়ির মালিক, এই জন্য এজাহারে উনি ওইটা উল্লেখ করেছে, ওই কথাটা উল্লেখ আছে। অন্তঃসত্ত্বার বিষয়টি এজাহারে উল্লেখ আছে। এজাহার করার পরে ওনারা এই উপস্থিত যে সকল পুরুষ মহিলা ছিল তাদের মুখে শুনেছেন, বাড়ির মালিক প্রতিবেশীর মুখে শুনেছেন যে এই বিষয় নিয়ে ঝগড়া হতো। আর বন্ধু মহলে বিশেষ করে আমি যতটুকু জানি ওয়াহেদ, ডাক্তার রেজওয়ান, তাদের কাছেও নাকি মাহমুদ বলেছে যে প্রেগনেন্ট হওয়ার কথা না, এরকম কথা বলেছে। আর বাড়িতে ঝগড়াঝাটি হয়েছে, বিশেষ করে মৃত্যুর আগের 1-2 দিন ঝগড়াঝাটি হয়েছে যে বাচ্চাটা আমার না, তুমি বলো যে বাচ্চাটা কোথা থেকে আসে। মালিক যিনি বা প্রতিবেশী, আপনারা তদন্ত করলে পেয়ে যাবেন, কারণ ওনাদের কাছে বলছে এখন আয়ু তদন্ত করলে চলে আসবে, অনেকের নামও চলে আসবে, ওরা হয়তো বলতেও পারবে কারোর আসা যাওয়া ছিল কিনা। এটা নাম আসেনি, কিন্তু স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া হয়েছে যে বাচ্চাটা আমার না, এই মর্মে বন্ধুদেরকেও বলেছে যে ডাক্তার রেজওয়ান। হ্যাঁ বলেন। ইউনিয়ন পরিষদের প্রশাসক হিসাবে সে কাজ করে আপনার মনোহর পরিবার, ওখানে ওখানে যে সচিব আছে বা অন্যান্য স্টাফ আছে তাদের সাথে বলেছে, তারা আমাদের বলছে যে আপনারা অবশ্যই এটা নিয়ে কিন্তু ওনারা বলছে যে অবশ্যই করবেন।
না ওটা পরে বাচ্চাটা হলে আমরা আইনগতভাবে কোর্টে আসামিকে ঘোরাফেরা করছে না পলাতক, কি মনে হয় আপনি জানেন কিছু? একটা অটো ভাই, আপনি কি জানেন তারা কি এলাকায় আছে না গা টাকা দিয়েছে? আসলে অ্যাড্রেস দেওয়া আছে না মামলা এটার নামটা একটু যদি আপনারা বলুন। যেহেতু সন্দেহভাজন অনেক লোক থাকতে পারে, যদি দু একজনেরও নাম বলে তাও জিনিসটা ক্লিয়ার হয়, তাহলে তার ধৈর্য সুবিধা হবে। তারপরে মানে অসন্তুষ্ট হয়েছে সাইন তার একটা এখন এই পাঁচ সাত আর ও তো সবসময় অশান্তি থাকতে থাকছে তো ওই একটা বাচ্চা নেই ও মনে করতে যে আর মধ্যে পাঁচ সাত এর পথে 5 মাস 5 বছর ধরে ও অশান্তি আমাদের আমাদের তো যুক্তনা বলতে যার কারণে ওই ছেলে যাবতীয় এসে বলতে হয় আমি ক্লিয়ার করছি এর আগেও এজাহারে তো উনি বলেছেন মানে ভিক্টিমের বাবা যে আমার সন্তান আত্মহত্যা করেছে। উনি মামলাটা করার পরে আমাদের কাছে দরখাস্ত দিয়ে আইনি সহায়তা আছে সেরকম, তারপরে আবার এসে বলছে যে দুইটি বিষয়, একটি হচ্ছে ওনার বৌমা অন্তঃসত্ত্বা, তা এটা ইউনিয়ন পরিষদের যে সচিব মনোহরপুর ইউনিয়ন পরিষদের সেই সচিব ভিক্টিমের বাবা মাহমুদুর রহমান তার আর বাবাকে আতাউর রহমানকে ওই সচিব বলেছেন যে আপনার ছেলে আমাকে বহুবার বলেছে, আমার সাথে পার্সোনাল কথা হতো যে আপনার বৌমার পেটের যে বাচ্চাটা তার না, এই নিয়ে তাদের মধ্যে জ্ঞানজাম চলছে। এটা কিছুক্ষণ আগে আপনারা দেখলেন এই যে মামলার যে বাদী অর্থাৎ ভিক্টিমের বাবা উনি এটা বলেছে। এই তো এক নম্বর বিষয়। আর দ্বিতীয়টা হচ্ছে ওনারা আশঙ্কা করছেন যে যদি কোনো পরপুরুষের সাথে বিষয়টা রয়ে যায়, তার বৌমা ইতির সম্পর্ক থাকে, তাহলে শুধু সন্তানটাই তার ছেলের না এটাই না, যে দেখা যাচ্ছে সে পরপুরুষ। ওনারা আশঙ্কা করছে সে পরপুরুষ, দেখা যাচ্ছে ইতির ভাই বা আত্মীয় স্বজনের সঙ্গে করে হয়তো কোনো নির্যাতন করে মারা গেছে, তারপরে ঝুলিয়ে রাখতে পারে। এই দুটো আশঙ্কা ওদের, যে কোনো পরপুরুষের সঙ্গে জড়িত থাকতে পারে, আত্মহত্যা না হয়ে বিষয়টি হত্যা হতে পারে। আর দ্বিতীয়ত হচ্ছে যে ওই যে প্রেগনেন্টের বিষয়টি, তার ছেলের ওরজাত সন্তান না হওয়ার সম্ভাবনা আছে, না হলে কেসটা অন্যদিকে মন নিবে। এখানে সম্পত্তি বা উত্তরাধিকারের অনেক বিষয় আছে, আর মূলত ন্যায় বিচারে বিকৃত হবে। এই জন্য আপনাদের কাছে তুলে ধরা, কারণ এই দুটি বিষয় আপনার এনার এজাহারে আসেনি। উনি শুনেছে জেনেছেন, এখন এই সংবাদ সম্মেলনের পরে উনি এসপির কাছেও আয়োর কাছেও উনি বলবেন যে এই জায়গা থেকে আমি শুনলাম যে অমুক মানে সচিবও জানে যে আমার ছেলে এই ওয়াইফের প্রেগনেন্টটা মানতেছে না, সচিবের কাছে শুনলে নাম আসতেও পারে বা প্রতিবেশীর কাছে শুনলে আসতেও পারে। প্রথম যে আয়োগ জীবননগর থানার বা অফিসার ইনচার্জ জীবননগর, ওনারা আসলে কার্যত কোনো পদক্ষেপ নেন না, পরে ওনার বলার প্রেক্ষিতে ডিবিতে চলে এসছে। এই দুটি বিষয় তুলে ধরা এই কারণে যাতে বিষয়টা জনসমক্ষে প্রকাশিত হয় এবং সত্য উদ্ঘাটন হলে ন্যায় বিচারটা উন্মোচিত হয়। যে একটা মেয়ে আছে আপনারা দেখতে পাবেন, তো দেখে আসার পরে আমরা পছন্দ করি, আমাদের তাদের পরিবেশ বা অন্যান্য সব কিছু পছন্দ হয়নি এই বিয়েটা, এবং অন্য জায়গায় যখন মেয়ে দেখতে যায় তখনই সে অনীহা প্রকাশ করে যে ওই জায়গায় বিয়ে করবে। কে আপনার ছেলে? 7 মাস পরে আমরা ওই শেষে বাধ্য হয়ে ওই জায়গায় বিয়ে দিলাম। আমার বাড়িতে আসার পরের থেকেই অশান্তি শুরু। এই 5টা বছর একভাবে, প্রথম দিকে তো করোনা বলে আমরা সাথে সাথে বাড়ি আনতে পারিনি, 7 মাস মানে 6-7 মাস পরে আমরা তুললাম। তারপরের থেকে আমাদের বাড়িতে ওই রকম ইয়ে করার পরে আমার ছেলে বললো যে
আপু যদি আমি বাসা নিই, তার খুব বাসা নেওয়ার শখ, যদি বাসা নেওয়া হয় সে সব ভালো হয়ে যাবে, আপনার সাথে যোগাযোগ করবে, আমার সাথে ভালো ব্যবহার করবে, সবকিছু করবে। কিন্তু বাসা নেওয়ার পরে ওখানে জীবননগর যাওয়ার পরেও ধরেন 2 বছর পর বাসা নিল, ওখানে যেও ওই প্রতিনিয়ত তাদের ওই সমস্যা। প্রথমে একটা বাসায় ছিল, এই সমস্যার কারণে বাড়িওয়ালা বাড়ি ছেড়ে দিতে বাধ্য করি, যে এই বাড়ি আমি এরকম উৎপাত করলে আমি ভাড়া দেবো না। পরবর্তীতে যে বাসা বর্তমানে আছে, উনিও, আমি ভিডিওতে দেখলাম যে উনিও বলেছেন যে হলো আমি 3 বার নোটিশ দিয়েছি বাসা ছাড়ার জন্য, তবে ঈদের পর, মানে গত ঈদের পর এটা ছেড়ে দেবে, এরকম একটা আশ্বাস দিয়েছে, আমরা চলে যাবো, অন্য জায়গায় চলে যাবো। মানে প্রতিনিয়তই তাদের ঝগড়া গন্ডগোল লেগেই থাকে।